না না না, এটা আরসিবি আমি মানতে পারছি না, এটা আরসিবি হতে পারে না। আমিও না ভাই। এই আরসিবি কোন আরসিবি ছিল হ্যাঁ, যে 150 রানে 180 রান চেস করতে গিয়ে অবস্থা টাইট হয়ে যেত, সেই আরসিবি এসে গত বছর থেকে এমন কামব্যাক করলো যে 202 রান চেস করে বলছে 15 ওভার 4 বলে, হাতে 4 ওভার থাকতে, হাতে 6 উইকেট থাকতে, দেবদত্ত পাডিক্কাল বল, মানে বিরাট কোহলি তো বিরাট কোহলি আর মানে ভগবানের মতো বলতে গেলে। তারপরে হচ্ছে তো রাজাত পাতিদার 12 বলে 31, দেবদত্ত পাডিক্কালের 26 বলে 61, বিরাট কোহলি 69 নট আউট 38 বলে। আরে ভাই কি এটা কোন আরসিবি তুই আমাকে বলতো? এটা সেটা তো ভাবছি, তাও তো রোমারিও, শেফার্ড, টিম ডেভিড এরা খেলে, জিতেশ শর্মা এক বলার তাড়াহুড়ো করে, মানে জাস্ট ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্য। কুনাল পান্ডের কথা বাদই দিলাম, কি টিম আর এসআরএইচ কি বলেছিলাম আমরা ভিডিওর মধ্যে, বলেছিলাম প্রিভিউতে যে 250 মারবে 250 খাবে, 202 রান করেছে। দেখ কত রকম বিপদে পড়েছিল, কিন্তু পাওয়ার প্লেতে 3টে উইকেট পড়ে গেছিল হায়দ্রাবাদের, তারপর থেকে 200 রান অব্দি পৌঁছাতে পেরেছে যেহেতু ব্যাটিং স্ট্রং। আর এই 200 রান খাবেই, তাও আবার 15 ওভারে খেয়ে গেছে। এখানে প্রমাণ হয়ে গেল যে সানরাইজার হায়দ্রাবাদের পুরো বছরের কাহিনী এটাই হতে চলেছে। 200 কেন 250 মারবে, 250 রান খাবেও অবশ্যই, পুরোপুরি। মানে প্যাট কামিজ আসলেও কোনো রকম কোনো কিচ্ছু চেঞ্জ হবে না। কি হবে তো আমরা যে ম্যাচ দেখলাম, আইপিএল এর প্রথম ম্যাচ আমরা দেখে ফেললাম এবং দেখলাম আরসিবি কেমন রৌদ্র রূপ ধারণ করতে পারে এইখানটায়। তো সামনে আরসিবির কি আসতে চলেছে এটা তো আমরা আশা করতে পারি। মোটামুটি একটা টিম বোঝা গেল যে কোনো কমতি নেই, না এমন ভাবে ব্যালেন্স হয়েছে। তাহলে কি 2025 আবার রিপিট হতে চলেছে আরসিবির জন্য? ইয়েস, হোয়াট ডু ইউ থিংক? হতে পারে, ইউ নেভার নো, হয়ে যেতেই পারে। এমনিতেই পার্সেন্টেজ যা দেখাচ্ছে সব 50-50 সবাই ভোট করছে এরকম ভাবে। হ্যাঁ, একটা সময় যখন মনে হয়েছিল যে হেজেলউড 2-4টে ম্যাচে হয়তো ঠিক আছে, হেজেলউড নেই, হ্যাঁ কোনো ব্যাপার না, জেকব ডাফি আছে। এটা কি ডেবিউ করলো প্রথম ম্যাচে, 4 ওভার করলো, 3 উইকেট নিয়ে চলে গেল। साफ बात बोल रहे हैं, पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। 27 রানে 3 উইকেট নিয়েছে। আমার স্পাইডারম্যানের একটা মিম মনে পড়ে যাচ্ছে যে চশমা খুললে যে জস হেজেলউড আর চশমা পরে ফেললে জেকব ডাফি, একই তো সে মানে 1 নাম্বার কেন ছিল তার প্রমাণ দিয়ে দিল। এখানে কিন্তু ধুরন্ধরের একটা পারফেক্ট ডায়লগ হতে পারে, এ আরসিবি নয়া আরসিবি হ্যাঁ, ये घुसेगा भी और मारेगा भी। আরসিবি ফ্যান্সদের জন্য ভাই এটা গোল্ডেন পিরিয়ড চলছে, যাই বলিস তো গত বছর থেকে। তো আমরা এই ম্যাচের মধ্যে আরসিবি আর এসআরএইচ এর এই ম্যাচ নিয়ে আলোচনা করবো, ম্যাচের ডিটেলসে। প্লাস আপনারা শেষ অবধি দেখবেন, কারণ হচ্ছে মুম্বাই ভার্সেস কলকাতার ম্যাচ হতে চলেছে আজকের রাত্রেবেলা। আরও একটা ধামাকাদার ম্যাচ আমরা আশা করতে পারি এখান থেকে মুম্বাইয়ের মাঠে হতে চলেছে। সেটা নিয়ে আমরা প্লেইং 11টা হালকা করে ডিসকাস করব। অলরেডি তো আমরা ভিডিও দিয়েছি ডিটেইলে, তো আমরা এখানে প্লেইং 11 সিনারিও কি হতে পারে এগুলো নিয়ে আলোচনা করব। শেষ অবধি দেখবেন, বেশি সময় খাবো না আপনাদের। তো আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং ও শান্তনু। আমাদের সঙ্গে এইভাবে আপনারা থাকুন, এইভাবেই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেষ অবধি দেখেই লাইক করবেন বলে দিচ্ছি আগে থেকে। তো সময় নষ্ট না করে ম্যাচের মধ্যে আসা যাক। তো ম্যাচে যদি আসি আমরা টসে সবার প্রথমে আমরা জানতাম না টিম কেমন হবে, মোটামুটি একটা যা এক্সপেক্ট করেছিলাম সেরকমই বেরিয়েছে, খুব একটা ডিফারেন্স কিছু আসেনি। হ্যাঁ, টসের উপরে যদি আসি, আরসিবি কিন্তু এখানে একটা বোল্ড কল নিয়েছে। আমি এখানে কেন বলবো, আরসিবি জিতে বোলিং নিয়েছিল এখানটায়, যে আরসিবি এসআরএইচ কে চাইছে যেন প্রথম ব্যাটে আসে, যেটা আরসিবির কিন্তু সব থেকে বড় প্লাস পয়েন্ট। এসআরএইচ কিন্তু নিজে জিতলে নিজেও কিন্তু ব্যাটিং করতো, ওদের বলেছিল হ্যাঁ, ওদের এটা কারণ হচ্ছে। এরপরে দেখ, তবে আমি আরেকটা জিনিস এই ম্যাচটা দেখার পরে যা বুঝতে পারলাম, এসআরএইচ মনে হয় না আর ব্যাটিং নেবে আসলে। কারণ হচ্ছে দেখ, ওদের বোলিংটা এতটা কমজোর, ব্যাটে কিন্তু ওরা করে দেখাতে পারবে। হয়তো এই দিকটা দুরকম চিন্তা ভাবনায় আসবে এখানে, যে আমরা হয়তো একরকম বলছি, অন্যের মানে বিপরীতটাও দেখা যেতে পারে, যে ফার্স্টে ব্যাটিং করে বড় স্কোর করো, আর নাহলে পরে যেহেতু ব্যাটিং ভালো রয়েছে সেহেতু পরে এসে ব্যাটিং ভালো করে ম্যাচ মানে চেস করে যেতাও, যে কোনো একটা হতেই পারে এখানটায়। তো ব্যাটিং নিয়ে যদি বলিস, ঠিক আছে ওদের না ব্যাটিং ঠিক আছে, চলো ওরা ফিল্ডিং পুরো আইপিএল এর মধ্যে সবথেকে বিধ্বংসী ব্যাটসম্যান এসআরএইচ এর মধ্যে, সে ওরা আরসিবি ফিল্ডিং নিয়েছে সে ঠিক আছে, কিন্তু যা ব্যাটিং ওদের লাইন আপ ছিল, ঠিক আছে ক্লাসেন অবধি তাও তো লিয়াম লিভিংস্টোন। তো টিমের উপরে আসছে, টিম কি খেলিয়েছে আরসিবি, যা করেছিলাম শুধু একটাই চেঞ্জ আছে ওর মধ্যে, সেটা হচ্ছে মঙ্গেশ যাদবকে আমরা প্রেডিক্ট করেছিলাম, মঙ্গেশ যাদবকে খেলায়নি, খেলিয়েছে হচ্ছে তোর নতুন একটা প্লেয়ার
খেলেছে, যে হচ্ছে দুখানা ডেবিউ, তার মধ্যে অভিনন্দন সিং ডেবিউ করেছে, আর জেকব ডাফি তো আমরা বলেছিলামই হবে এর মধ্যে। অভিনন্দন সিং আমার মনে হয় না আর চান্স পাচ্ছে, মঙ্গেশ যাদবই পাবে। 3 ওভারে হয়তো কত 40-50 রান খেয়ে বসে আছে। আরে ভাই আইপিএল এটা, হ্যাঁ এটা আইপিএল, অত সোজা না। ঠিক আছে না, পরের দিন মঙ্গেশ যাদব মোটামুটি হয়ে যেতে পারে। আরসিবি সেরকম কোনো চেঞ্জ ছিল না, আমরা অলরেডি যা দিয়েছিলাম প্লেইং 11 সেরকমই ছিল। আর যদি এসআরএইচ এর কথা বলা, এসআরএইচ এর মধ্যে কিছু সারপ্রাইজিং ব্যাপার দেখা গেছে, সেটা হচ্ছে আর হ্যাঁ ওটা তো ছিল। আর ইম্প্যাক্ট প্লেয়ারে আরসিবির কথা বলছি, ইম্প্যাক্টে কিন্তু আমরা আশা করেছিলাম যে ভেঙ্কটেশ আয়ার আসবে, কিন্তু দেবদত্ত পাডিক্কাল এসছে। আর এসআরএইচ এর মধ্যে 2-3টা হার্স দুবে কিন্তু আমরা প্রেডিক্ট করেছিলাম হার্স দুবে খেলেছে। আর হচ্ছে লিয়াম লিভিংস্টোনকে ওরা খেলায়নি, এটা একটা সারপ্রাইজিং ফ্যাক্টর ছিল যে ডেভিড পেনকে নামিয়েছে ওরা লিয়াম লিভিংস্টোনের বদলে, যেখানে ওরা ব্যাটিং স্ট্রাগল করছিল প্রথমে, তারপরেও কিন্তু খেলায়নি। তার মানে কতটা বিশ্বাস ওদের ব্যাটিং নিজেদের উপরে। আর হচ্ছে ওদিকে সালিল আরোরাকে খেলিয়েছে 3 কোটি টাকা দিয়ে, যাকে নিয়েছিল সালিল আরোরাকে। তো কিছু না, কোনো লাভ নেই, কারণ হচ্ছে বোলারই নেই। জয়দেব উনাদকাট, এই শিবম মাভি, এদের দিয়ে হর্ষিত প্যাটেল আর চলে না। হর্ষল প্যাটেল শেষ হয়ে গেছে, ওর মধ্যে কিছু নেই। জয়দেব উনাদকাটও নেই, কিছু নেই। জয়দেব উনাদকাট তো প্রথম থেকে নেই। আরেকটা জিনিস আমি জানি না যে কি জন্য মালিকরা তো টেবিলে বসেছিল অকশনে, কোনো প্লেয়ারই কিনেনি, তার উপরে স্বামীকে ছেড়ে দিয়েছে আবার। তাহলে তো ম্যাচের মধ্যেও যদি আসি আমরা, ম্যাচের মধ্যে সবার প্রথমে জেকব ডাফি ভাই কি বল করে গেছে আজকে। প্রথমে পাওয়ার প্লেতে 4 ওভার করলো, এসে পর 4 ওভার করলো। 4 ওভারে 3টে উইকেট ট্রাভিস হেড, অভিষেক শর্মা তুলে নিয়ে চলে গেল একদম। আর কাকে চাই? আর 3 নম্বর উইকেটটা যেন কাকে পেয়েছে? ট্রাভিস হেড, অভিষেক শর্মা আর হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। 3টে উইকেট নিল, 3টে পুরো মাজা ভেঙে দিয়ে চলে গেছিল। কিন্তু তারপরে আসে হচ্ছে ঈশান দা কিষান, আর হচ্ছে মানে ঈশান কিষানের জন্য আমার সত্যি খারাপ লাগছে বলতে, যে এরকম একটা টিমের মধ্যে ও পড়ে গেছে। মুম্বাইয়ের মতো টিমে পড়লে ভাবতো কতটা খতরনাক হতো আরো। ঠিক আছে, ব্যালেন্স করতে পারেনি, কিছু করার নেই। ঈশান কিষান একা হাতে এক ধার দিয়ে পুরো ম্যাচ নিয়ে চলে যাচ্ছিল। 38 বলে 80 রানের একটা বড় ধামাকাদার ইনিংস খেলেছে, যে ফর্মটা নিয়ে আসছিল কন্টিনিউ করে। একটা জিনিস খেয়াল করলি তুই, যে ওয়ার্ল্ড কাপে যাদের ফর্ম ছিল না তারা কিন্তু খেলতে পারেনি, যাদের ওয়ার্ল্ড কাপে ফর্ম ছিল তারাই কিন্তু খেলছে। মানে ওইটাই তো বললাম, অভিষেক শর্মা আবার ফ্লপ। অভিষেক শর্মার কিন্তু ভালো সময় যাচ্ছে না, এখনো 13টা ম্যাচ আছে, জানি না কি হবে ভবিষ্যতে গিয়ে। কিন্তু অভিষেক শর্মা যেভাবে একটা আমরা কনফিডেন্স আবার লোয়ে দেখতে পাচ্ছি, ঠিক আছে, হয়তো ভালো করে খেলো, আনালে ভাই শুধরাও, যেকোনো একটা করো। আর ঈশান কিষানের কথা যেটা বলছিলাম, ঈশান কিষান কিন্তু এমন একটা পাওয়ার মানে প্যাক্ট নিয়ে আসে না, ঠিক আছে, সেটা আমরা বিশ্বকাপ থেকে দেখে এসেছি। মানে ওর এটা কি সিজন যাবে সেটা ভাই আজকে হাইয়েস্ট রান গেটার হয়ে গেল, আমি কোনো রকম কোনো অবাক হব, আমরা অবাক হব না, ঠিক আছে, কেন যেইভাবে নিয়ে এসেছে আজকের ম্যাচ, ঠিক আছে ভাই, ধামাকাদার। তো ওইখানে তারপরে হানরি ক্লাসেন আর অভিষেক শর্মার মধ্যে যা পার্টনারশিপ হয়েছিল একটুখানি, কিন্তু তারপরে আসলো হচ্ছে ফিল সল্ট, যে দুটো ক্যাচ ধরেছে আজকে ফিল সল্ট। মানে এই আইপিএল এর ফার্স্ট ডে তে ফার্স্ট ম্যাচে হয়তো সেরা ক্যাচ এটাও হয়ে যেতে পারে, বলা যায়। যাকে বলে ফার্স্ট ডে ফার্স্ট শোতে ব্লকবাস্টার হয়ে গেছে, সবকিছু মিলে মিশে ক্যাচ উঠছে, হয় ফিল সল্ট আর নালে দেবদত্ত পাডিক্কাল, হয় ফিল সল্ট না দেবদত্ত পাডিক্কাল। আজকে ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কাল মনে হয় 3-4টে ক্যাচ ধরেছে, ফিল সল্টও 2-3টে ক্যাচ ধরেছে। মানে ওদের কি আজকে নিয়ে মানে পুরোপুরি ইয়ে ছিল। ঈশান কিষানের ক্যাচ ছিল, ফিল সল্টের দুটো ইম্পর্টেন্ট ক্যাচও ছিল। ফিল সল্ট তোর ঈশান কিষানের যে সেট ব্যাটসম্যান প্লাস হচ্ছে হেনরিক ক্লাসেনের সেট ব্যাটসম্যান, ঈশান কিষানের ক্যাচটা তো একদম চুমু ক্যাচ হয়েছে, সেরা ক্যাচ, আইপিএল এর সেরা ক্যাচের লিস্টে থাকছে, এটা 100% থাকছে, এটা হয়েও যেতে পারে, বলা যায় না। তো ওইদিকে যাই হোক, ওইটাই টার্নিং পয়েন্ট ছিল মোটামুটি। 25 রানে কিন্তু এখানে পিছিয়ে গেছে, যার জন্য আনলে 225 হতো এখানে, যদিও আরসিবি কিছু ফারাক নেই পড়তা এখন না। তো ফারাকের থেকে আরেকটা কথা বলি, আরসিবি কিন্তু এই 202 রান কিন্তু চেন্নাই স্বামীতে আজকে নিয়ে 2 বার চেজ হয়েছে এই ম্যাচটা। 200 রান খুব হার্ডলি চেজ হয়েছে রে আইপিএল, আমি বলছি 200 রান চেজ করা অত সোজা না, মেন্টাল ব্রেকডাউন হয়ে যায় যে 200 মানে 200 চেজ করতে। একটা কথা বলবো, 2025 এর আগে তুই দেন আরসিবি কে, তাহলে আরে 2025 এই তো আরসিবি এই হায়দ্রাবাদ টিমের কাছে এই মাঠে 287 রান খেয়েছিল গত বছর। তাহলে তো এটা ছিল। আর অনিকেত বর্মা একটা সারপ্রাইজিং একটা ট্যালেন্ট, গত বছর আমরা দেখেছি, কিন্তু ও এই বছর যে এতটা আরো ইমপ্রুভ করে এসছে, ঠিক আছে। অনিকেত বর্মা কিন্তু যার জন্য এসআরএইচ এই জায়গা মতো পৌঁছাতে পারলো। তাও অনিকেত বর্মা 100 মিটারের একটা 6, তারপরে হচ্ছে তোর একটা ক্যাচ মিস করেছে, যদিও বিরাট কোহলি ক্যাচ মিস করেছে, আমরা দেখিনি আমরা ওটা। কিন্তু যে অনিকেত বর্মা ছাড়া ফিনিশার আমার মনে হয় না। অনিকেত বর্মা কত রান করেছে দেখতো, এটা অনিকেত বর্মা হচ্ছে 18 বলে 43, তাহলে কিন্তু তারপরও কোথায় জানি কমতি আছে ফিনিশে। হ্যাঁ
অনিকেত বর্মা যখন Finisher একা নেই। পড়ে রয়েছে তখন কি হয়ে ওদের আছে? এখনো 2 ওভার 4 বল বাকি ছিল, হ্যাঁ, সেটাই। 17 ওভার 2 বল ছিল, তখন অনিকেত বর্মা একা খেলছে ওদিক দিয়ে, তাহলে অন্য কেউ থাকলে আরো রানটা বেশি হতো। একটা গাধাও বোঝে যে একটা টিম সেট করতে গেলে কি কি লাগে, কি কি মশলা লাগে। হ্যাঁ, আর তো সেইখানে এসে এগুলি কি তাই এখানে আমরা বলতে যাই না, বড় বড় মাথারা বসে আছে, কি বলবো আর, যা হ্যাঁ, হওয়ার সেটাই। হয়ে গেছে। এখানে সবার ভাগ্য তো আর কলকাতার মতো হয় না যে টিম করেও টিম চলে যায়, ঠিক আছে, সব ইনজুর। তো 202 রানের টার্গেট দিয়েছিল। হ্যাঁ। তারপরে আসে হচ্ছে তোর বিরাট কোহলি, ফিল সল্ট যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপে ফর্মে নেই সেটাই। এই বছর, এবছর- সেহেতু ফিল সল্ট প্রথম ফর্মে match নেই চলো, আমরা। কোনো ব্যাপার হ্যাঁ, না। প্রথম ম্যাচ কোনো ব্যাপার না, আমি এর জন্য অভিষেক হ্যাঁ, শর্মাকেও হ্যাঁ। জাজ করলাম না, না প্রথম ম্যাচে আরো 13টা ম্যাচ আছে, যা হবে দেখা যাবে। তো বিরাট কোহলি, চুমু, দেবদত্ত পাডিক্কাল, আমরা এই জিনিসটা এতটা সারপ্রাইজ হয়েছি যে আমরা কিন্তু ভেবেছিলাম ভেঙ্কটেশ হ্যাঁ, আয়ারকে খেলাবেই, কিন্তু তার জন্য দেবদত্ত কিন্তু আমি পাডিক্কালকে এনেছে তার জন্য কিন্তু কোচকে থ্যাংক ইউ কেন বলতো, কোচ রিসেন্ট পারফরম্যান্স। হ্যাঁ ওই তো ডিকের মেন হাত রয়েছে, হ্যাঁ। রিসেন্ট পারফরমেন্স এটা তো রয়েছেই, রয়েছে। প্লাস আবার আরেকটা দিক থেকে ভাব তুই 2025-এ যেই প্লেয়ারটা লাস্টে 2টো ম্যাচ শুধু খেলতে পারেনি চোটের জন্য, হ্যাঁ। তাছাড়া তো পুরো কন্ট্রিবিউশন রয়েছে টিমকে উপরে অবশ্যই, ওঠানোর, তাহলে সেই প্লেয়ারটাকে ব্যাক করেছে এই জিনিসটা কিন্তু আমাদেরও ভুল হয়ে গেছিল ধরতে, যে দেবদত্ত পাডিক্কালকে কিন্তু ওরা উপরে রাখবে। যা শট গুলো 26 দিচ্ছিল, বলে 61 রান, মানে ফ্ললেস ব্যাটিং যেটাকে বলে একদম, মানে কোনো ভুল নেই, না কোনো ভুল নেই। তারপরে তো রাজাত পাতিদার আসলো, আরো বেশি, আরো মানে 10 বলে 30, 12 বলে 31 সামথিং করে আউট হয়েছে। সত্যি হ্যাঁ, মানে তাহলে আজকে captaincy knock। আরসিবি স্টেটমেন্ট দিয়ে গেল, এই যে কথাটা বাজ একদম কে ঠিক, রহনা, বাজ কে রহনা, এই যে বললাম যে ये नया आरसीबी है, অবশ্যই ঘুষকে মারেগা भी। তো বিরাট কোহলি আবার 69 38 বলে মানে ইয়েতে কোনো মনেই হয় না। না, কিছু মনেই হয় না, যে সেকেন্ড ফ্যাটেল খেলবে, যখন কেউ না থাকবে সে তখন ও নিজে ধরে মানে নেবে। ভাই ফ্ললেস এই বিরাট কোহলি 4 থেকে 6 বেশি, ভাবা যায় এই বিরাট কোহলি এটা আজ থেকে 5 বছর আগে এই খেলাটা কোথায় ছিল, কোথায় ছিল, কত নিজেকে ইমপ্রুভ আজকে করেছে। মানে 5টা না কটা ছয় মেরেছে। তুই এই জিনিসটা ভাব, জানুয়ারিতে লাস্ট কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে ও, হ্যাঁ। মানে ইন্টারন্যাশনালে, তারপরে এসে কম্পিটিটিভ ক্রিকেট ইন্টারন্যাশনাল না, না, তারপরে আবার মার্চে খেলছে, মানে যে ম্যাচ খেলে না তারপরেও এরকম ফিটনেস এরকম মেনটেন রাখা, fitness। তারপরেও এরকম ফর্ম মেনটেন রাখা, তাহলে ভাব তুই প্রথম ম্যাচে স্যালুট Salute ভাই, মানে- 5টা 6 মারা, ভাবা যায় এই বিরাট কোহলি থেকে একটা 6-এর জন্য আমরা হ্যাঁ। কত দিন কত তো সময় ডিকে wait এখানে করতাম। দিনেশ কার্তিকের কন্ট্রিবিউশনও বলতে হবে আরসিবির প্রতি, ঠিক আছে, যে ও এত সুন্দর টিমটাকে গোছাতে পেরেছে, গত বছর এসছে দেখি কতটা চেঞ্জ হলো এর অবশ্যই। মধ্যে। ও বিরাট কোহলি আরেকটা রেকর্ড ভেঙেছে, কি একটা ভ্যানুতে, মানে একটা সবথেকে মাঠে বেশি রান, তাই সবথেকে তো? বেশি রান, না রান তো অবশ্যই আছে, প্লাস হচ্ছে ইয়ে না 50 আর আরেকটা রেকর্ড 28টা। ভেঙেছে, সেটা হচ্ছে 4000 রান কমপ্লিট করলো চেস করতে গিয়ে, হাইয়েস্ট, হ্যাঁ। এটাও হাইয়েস্ট এও তো রেকর্ড ধরলো, রেকর্ড এমনি এক এমনি একটা ভাই ম্যাচ চেস খেললে ওদের মাস্টার এখন, বলে, হ্যাঁ, এক একটা ম্যাচ খেলা মানে এক একটা রেকর্ড ওদের কাছে। জানি না এখনো কত কিছু দেখার বাকি। হ্যাঁ, না, আর হচ্ছে আরেকটা জিনিস যেটা বলতে চাই, স্টার স্পোর্টসের কাছে আমার বিনীত আবেদন, বিনীত নিবেদন যে সিদ্ধুজিকে কমেন্ট্রি থেকে সরিয়ে দিন। মানে তুই কথাগুলো শোন, দু একটা কথা বলছি, মন চলি কাহা চলি, হাওয়াই মেল তুফান ফেল, এ কি হচ্ছে ভাই? যাকে দেখাচ্ছে, দর্শকদের দেখাচ্ছে, তাকে নিয়ে কিছু না কিছু বলছে, দরকার নেই, কান ঝালাপালা হয়ে যায়। হ্যাঁ, ওয়াইফ আমি এসে একবার ওয়াইফের নামও কিছু বলছে। চালিয়েছি, যেই দেখেছি নবজোৎ সিং সিদ্ধু কমেন্ট্রি করছে, আমি চালিয়ে ইংলিশ দেখা শুরু মানে করেছি। সত্যি তাই, এত বকবক ভাই, কান পাক গায়া। হ্যাঁ, তো আরসিবি জিতে বসে থাকলো, আপার রান পেয়ে গেল, ভালো রান রেটের সঙ্গে জিতে অবশ্যই। বসে থাকলো। তো নেক্সট ম্যাচ আজকে যেটা আসতে রয়েছে মুম্বাই ভার্সেস কলকাতা, সেটা নিয়ে Yes. একটু আলোচনা করা যায়, ধামাকাদার। টিম কেমন দেখাচ্ছে। সবার আগে আমি বলে দিই নিউজ কি আছে এই টিমের, এই হ্যাঁ। দুটো টিমের দিক থেকে কি নিউজ আসছে। পাথিরানা আসেনি কলকাতায়, এটা নিউজ নেই কোনো। পাথিরানা যা শোনা যাচ্ছে সবাই 6 জানে। এপ্রিলে হয়তো কলকাতায় নামতে পারে, তারপরে হয়তো দু একটা ম্যাচের পরে মানে গিয়ে হয়তো 3-4টে খেলতে পারে। ম্যাচের আগে কোনো হ্যাঁ, গল্প নেই। কোনো গল্প নেই। আর ওইদিকে মুম্বাইয়ের জন্য একটা ব্যাড নিউজ আছে, দুটো ব্যাড নিউজ আছে, এক হচ্ছে উইল জ্যাক্স, আর এক হচ্ছে মিচেল স্যান্টনার। স্যান্টনার। এই দুটো প্লেয়ার কিন্তু মেন প্লেইং 11-এ প্লেয়ার হতে পারতো, তারা কিন্তু শোনা যাচ্ছে যে প্রথম ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে। তো এই মুহূর্তে এখন আমরা মুম্বাইয়ের যদি প্লেইং 11 দেখি, ওদের কিচ্ছু যায় আসে না। না। আর কলকাতার পাথিরানা ফেরত চলে আসলেও অনেক কিছু যায় আসে, কারণ হচ্ছে শুধু পাথিরানা জানি তো, পাথিরানা সব। এখানে ইয়েও গেছে তোর মুস্তাফিজুরও গেছে, প্লাস হচ্ছে হর্ষিত রানাও গেছে। তো এখানে প্লেইং 11 কেমন দাঁড়াতে পারে এদেরকে, ওই মুম্বাইয়ের মনে কর কি হবে, রোহিত শর্মা, তারপরে হচ্ছে ওর সঙ্গে রিয়ান রিকেলটন কিংবা ডিকক, হ্যাঁ। তারপরে আসছে তিলক বর্মা, সূর্যকুমার যাদব। পাঁচে যদি উইল জ্যাক্স থাকতো তাহলে 6-এ খেলতো, হ্যাঁ, কিন্তু হার্দিক পাঁচে এখানে পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া না, শেফরান রাদারফোর্ড হ্যাঁ। খেলবে পাঁচে। তো ওখানে আমরা কিন্তু ওই টিমে রাখতে পাইনি, কিন্তু হার্দিক পান্ডিয়ার ভূমিকা মনে ফিনিশিং এ চলে যাবে, ফিনিশারে চলে তো যাবে। মুম্বাইয়ের যদি ডিটেল ভিডিও দেখতে হয় আমি ডেসক্রিপশনে লিংক দেবো, ওটাও দেখতে পারেন। আমরা হালকা পাতলা আলোচনা করছি আর কি এই জায়গাটায়। তো 5-এ রাদারফোর্ড, 6-এ হচ্ছে হার্দিক পান্ডিয়া চলে আসবে। আমার মনে কি বলতো,
যে একদিকে বাঘের বাচ্চা আর একদিকে যে কলকাতা হিসেবে বলছি না, মানে একদিকে তাই মনে হচ্ছে মানে চুয়ো আর কি বিড়াল টাইপের হয়ে প্লেইং যাচ্ছে। ইলেভেনটা বলে নি আগে। প্লেইং ইলেভেনের মাঝখানে তোর ইয়েতে 6 হচ্ছে তোর হার্দিক পান্ডিয়া আসবে, সাথে নামান ধীর আসবে, আর ওদিকে মিচেল স্যান্টনারের জায়গায় আমার মনে হয় আল্লাহ গাজারফান খেলতে পারে, ঠিক আছে। আর বাদ বাকি জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, আর হচ্ছে তোর শার্দুল ঠাকুর, দীপক চাহার আর শার্দুল ঠাকুর ইম্প্যাক্ট প্লেয়ারে খেলতে পারে। তো কলকাতার যদি প্লেইং ইলেভেনের উপরে আসে, আমরা কলকাতার প্লেইং ইলেভেন ওই সেই দু রকম কম্বিনেশন হতে পারে। এক টিম সাইফার ফিনালেন আর নালে ফিনালেন আজিঙ্ক্য রাহানে। তো আমরা এখানে যেটা প্রেডিকশন করেছিলাম গত আমাদের ভিডিওর মধ্যে, কলকাতার ভিডিওর মধ্যে, তো আমরা সেই হিসাবে যাব। ফিনালেন আর হচ্ছে তোর ইয়ে যাবে আজিঙ্ক্য রাহানে, তিনে আঙ্কিশ রঘুবংশী বা ক্যামেরন গ্রিন, 3-4 দুজন অল্টারনেট হয়ে যেতে পারে। 5 হচ্ছে ইয়ে তোর নতুন প্লেয়ারটা ধাইয়া, যে তেজস্বী সিং ধাইয়া 5 দিয়ে দিলাম। আর 6 হচ্ছে তোর এখানটা ইয়ে চলে আসবে রিঙ্কু, 7 রমনদীপ, 8 সুনীল লানিন, 9 হচ্ছে তোর ব্লেসিং মুজারবানি, আর হচ্ছে 10-11 হচ্ছে তোর বৈভব অরোরা, আর স্পিনার আছে আর একটা নাকি, আর উমরান মালিক অনুকূল রয় বা উমরান মালিক, ওটা ইয়ে হিসেবে বরুণ চক্রবর্তী, বরুণ চক্রবর্তী আছে, হ্যাঁ সরি বরুণ চক্রবর্তী আছে, মানে এই কম্বিনেশনই হবে, এই কম্বিনেশন হতে পারে। তার মানে একদিকে আবার রিপিট করছে, একদিকে বাঘের বাচ্চা আর একদিকে মনে হয় চুনোপুটি বিড়াল টিড়াল টাইপের। কিন্তু আমি বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে কলকাতার কপালে কষ্ট আছে, কিন্তু আমি বলছি আরেকটা কথা শোন, যদি এখানে ঠিকঠাক টিম অ্যাসেম্বল করতে পারে, কলকাতার টিম হায়দ্রাবাদের থেকে অন্তত স্ট্রং লাগবে বোলিং এর দিক থেকেও, আমি সব নিয়েই বলছি, এটা নিয়েও বলছি। তো মুম্বাইয়ের মাঠে খেলা জানার কথা, মুম্বাইয়ের মাঠে কি হতে পারে, রেন অফ রানস, ঠিক আছে। মুম্বাইয়ের মাঠে আমরা ধরে রাখছি এখানে 220 রান, তো ধরেই রাখছি আমরা যে ফার্স্ট ব্যাটিং যেই করবে, কারণ কলকাতার কাছেও ফায়ার পাওয়ার রয়েছে, মুম্বাইয়ের কাছেও রয়েছে, মুম্বাইয়ের কাছে একটু বেশি যেহেতু প্রথম কয়েকটা পিচে কিন্তু কোনো রকম চেঞ্জেস হবে না, ঠিক আছে, তুই তাও সব ধরে রাখ, তুই সবকিছু ধরে রাখ। যেমন চিন্নাস্বামীর মাঠে অনেকদিন পরে খেলা হলো, মুম্বাইয়ের মাঠে কিন্তু রেগুলার খেলা হয়, ঠিক আছে। চিন্নাস্বামীতে সে লাস্ট জুনে খেলা হয়েছিল, আবার এই মার্চে এসে খেলা হচ্ছে। তো মুম্বাইয়ের মাঠে মোটামুটি তুই সব মাঠেই 200 রানের উপরেই ধরে রাখ তুই মোটামুটি। তো এখানে এটাই বোঝা যাচ্ছে যা মুম্বাইয়ের মাঠে খেলা, কলকাতার মুম্বাই। তো আমরা প্লেইং ইলেভেন তো বললাম অলরেডি, স্ট্র্যাটেজির কিছুই নেই, টস জেতো, ব্যাটিং করো, 220-30 করো, অপোনেন্ট টিমকে প্রেসারে রাখো, ব্যাস এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। এবার আপনাদের কি মতামত আছে বা প্লেইং ইলেভেন আছে, আপনারা কমেন্ট করে দিতে পারেন। আর আরেকটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, যারা ভিডিও দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, 93% 92% লোক সাবস্ক্রাইব করে না ভিডিও দেখে। তো এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে, অবশ্যই ভিডিওকে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ঠিক আছে, এবং ভিডিও ভালো লাগলে শেষ অবধি দেখে তারপরেই লাইক করুন। আর আজকে আমরা লাইভে আসছি, সেই নোটিফিকেশন আমরা দিয়ে দেব, ঠিক আছে। মোটামুটি 10:30 টাকা লাইভে চলে আসবো কলকাতার সঙ্গে, আমাদের সঙ্গে কিন্তু আপনারা জুড়ে যাবেন, যা যেটা পারবেন কমেন্ট করবেন, ভালো খারাপ মন্দ, আমরা প্রতিটি মানে কমেন্টের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এটুকু রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।